দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা একটি বিষয়ের বিশ্লেষণ করি, তার পরম্পরা নিয়ে আলোচনা করি এবং ভবিষ্যৎ অগ্রগতি কিভাবে কি হতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয়। আজকের আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আলোচনার বিষয় নির্বাচন নিয়ে সংশয়, এবং এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে তিনজন অতিথি যুক্ত রয়েছেন। আমরা শুরুতে একটি অতিথিদের সাথে পরিচয় করে দিতে চাই আপনাদের। আমার ডানেই রয়েছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং সিপিবি সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। তার পাশেই রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। এবং সব শেষে আছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি NCBর জয়েন্ট চিফ অর্গানাইজার অ্যাডভোকেট আলী নাসের খান। আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমরা একটু যেই বিষয়ে আজ ঠিক করা হয়েছে নির্বাচন নিয়ে সংশয়, ইতিমধ্যেই দর্শক আপনারা জানেন যে নতুন যেই রাজনৈতিক দলটির অভ্যুদয় ঘটেছে, আত্মপ্রকাশ ঘটেছে, তাদের এক ধরনের কথা রয়েছে সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন নিয়ে, অর্থাৎ সংবিধানকে সংস্কার, সংবিধানের পুনর্লিখন, পুনর্মূল্যায়ন, এই জায়গাটিতে তারা বেশ নজর দিচ্ছেন। আবার বিএনপি জাতীয় নির্বাচনের তুমুল দাবি নিয়ে কথা বলছেন, আরেক পক্ষের স্থানীয় সরকার নির্বাচনেরও দাবি রয়েছে। সব কিছুর ঊর্ধ্বে আসলে নির্বাচন কবে হতে পারে সেই সংশয় রয়েছে একটি জায়গায়, সেটি নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। আমরা শুরুতেই যেই প্রশ্ন নিয়ে এগিয়ে যেতে চাই, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আপনার মাধ্যমে জাতীয় নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি যেই মাসের উচ্চারণ হচ্ছে সেটি ডিসেম্বর, কিন্তু সেটির একটি শর্ত রয়েছে যদি ন্যূনতম সংস্কার করা যায় সে প্রেক্ষিতে। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু আরেকটি ভাষ্য আছে, যদি আরও বেশি সংস্কার প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা সময় লাগতে পারে, তার চেয়েও বেশি। আসলে কবে নির্বাচন প্রয়োজন বলে মনে করে বিএনপি? আমরা বিএনপি মনে করি যত দ্রুত নির্বাচন হয় তত জাতির জন্য মঙ্গল। কারণ আমাদের রাষ্ট্র হিসাবে আপনাকে চিন্তা করতে হবে, যেন আমার দল যেমন, আমার যদি বাংলাদেশটা টিকে থাকে তাহলে আমরা টিকে থাকবো। বাংলাদেশ যদি কোনো সংকটের মধ্যে পড়ে তাহলে দল হিসাবে আমরা কিন্তু সেই সংকটে পড়বো। এটা আমরা বহু সময় দেখেছি। যার জন্য আমরা মনে করি ইন্টিরিয়াম গভর্নমেন্টের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এক চ্যালেঞ্জ হলো আমাদের আইনশৃঙ্খলা তারা নিয়ন্ত্রণে আনতে পারছে না, আমাদের দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, তারপর আপনার এই যে রাজনৈতিক দলগুলিকে যে সংস্কার, আপনি যেটা সবার একটা প্রত্যাশা, কিন্তু সংস্কারের কিন্তু কোনো কার্যক্রম কিন্তু এখনো শুরু করতে পারে নাই, অথচ 7 মাস কিন্তু আমরা অতিবাহিত করেছি। তারপর আগামী দিন আমরা কেমন বাংলাদেশটা দেখতে চাই তার মধ্যেও একটা ঐক্যমত আমাদের পুষতে হবে। কিন্তু আপনি দেখেন এই কাজগুলি খুব সাফল্যের সাথে এখনো হচ্ছে না, যার জন্য বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু এই 2024-এর 5ই আগস্ট যে আকাঙ্ক্ষাটা ছিল, এখন যদি আপনি যে কোনো জরিপ করেন, গবেষণা করেন, আপনি দেখবেন তার মাত্রাটা কিন্তু অনেক হ্রাস পেয়েছে। অর্থাৎ সেই আস্থাটা এখন কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি এই সংখ্যা যদি দ্রুত বাড়তে থাকে তাহলে কিন্তু ব্যাপক অসন্তোষ দেখা দিতে পারে। যেমন আপনি গতকালকে দেখেন, আমরা একটা কথা বলেছি যে আজকে অনেকগুলি বলা হচ্ছে শেখ হাসিনা লুটপাট করেছে, চুরি করেছে, কিন্তু সেভাবে কেউ খুব অ্যাকশন কি আপনি দেখতে পাচ্ছেন? যার জন্য আপনি দেখবেন কালকে কিন্তু এইটাকে আপনি কোনভাবে দেখেন আমি জানি না, এই যে ST ম্যামের ছেলের বাসায় বিক্ষুব্ধ আমরা যারা বলি তারা, কারণ এরা অপরাধ করেছে, এরা দুর্নীতি করেছে, বাংলাদেশটাকে চুষে খেয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, কিন্তু মানুষ কিন্তু নিজেই নিজে আইনটি হাতে তুলে নিচ্ছে। তো এই অবস্থাটা যদি অব্যাহত থাকে, তারপর আপনি দেখেন বাংলা অনেক জায়গায় মব হচ্ছে, এই মব জাস্টিস আমরা যেটা বলি। সুতরাং এই জায়গা থেকে উত্তরণের জন্য আমরা মনে করি একটা নির্বাচিত জনগণের সরকার দরকার, যাতে মনে করে এই সরকারের প্রতি আমার একটা অংশীদারিত্ব আছে, এই সরকারটা আমার ভোটে নির্বাচিত, যার জন্য আমরা ভোটটা চাচ্ছি। এখন আপনি বলছেন যে ন্যূনতম, যে এখানে ডক্টর ইউনূস সাহেব কিন্তু স্পষ্ট ভাষায় একটা কথা বলেছে যে যেই সকল বিষয় ঐক্যমত হবে সেগুলিকে আমি করব, বাকিগুলিকে যদি যেগুলি খুব ন্যূনতম সেগুলি নিয়ে চেষ্টা করব, আর না হলে এগুলি রাজনৈতিক দলগুলি একটি কমিটমেন্ট করবে যে আগামী দিনে এই কাজ, এই সংস্কার নিয়ে তারা কাজ করবে এবং এর মধ্যে আমরা নির্বাচন। এখন হলো সংস্কার একটা জিনিস, চলমান বিষয়, আর হলো নির্বাচন কিন্তু আলাদা জিনিস। আপনাকে দুটাকে আমরা মনে করি হাত ধরাধরি করে চলতে হবে, সংস্কারও চলতে হবে, নির্বাচনেও আমাদের যেতে হবে। এবং সংস্কার আপনি মনে করেন কিছু সংস্কার আছে তাৎক্ষণিক আপনি করতে পারেন, এই যেমন আমরা মনে করেন কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের ঐক্যমত হয়ে গেছে অলরেডি, যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, মানে নির্দলীয় গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার এইটার হবে, তারপর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার যেমন স্থানীয় সরকার নির্বাচন কোনো মার্কা হবে না, EVM হবে না, এই কিছু কিছু ব্যাপার কিন্তু আমাদের ঐক্যমত। আবার আমাদের 2বার বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না,
তারপর আমাদের একটা আপার হাউস হবে, আমাদের আর্টিকেল 70 সংশোধন হবে, বেশ কিছু বিষয় কিন্তু ইতিমধ্যে ঐক্যমত হয়ে গেছে। সুতরাং আপনি ঐক্যমত হয় না এটা বলা যায় না। আর একটা নির্বাচন করার জন্য কি দরকার? নির্বাচন করার জন্য মেনলি দরকার দুইটা জিনিস। একটা হলো নির্বাচন কমিশনকে নির্বাচন উপযোগী করা, আর একটা হলো প্রশাসনকে নিরপেক্ষভাবে যাতে ভূমিকা পালন করে সেইভাবে আমরা পদক্ষেপ গ্রহণ করা। এর বাইরে তো অন্য কোনো ইনস্টিটিউশনগুলোর সে ফাংশন নাই। এখন হলো দীর্ঘমেয়াদী যে কথাটি আজকে আমাদের নাসের খানরা বলছে যে আগামী দিনে মানুষের উপযোগী করে এক বাংলাদেশ তৈরি করতে হবে, সেই জন্য তো আপনাকে সুনির্দিষ্ট কাঠামোগুলিকে ঠিক করতে হবে। যেমন আপনার নির্বাচন কমিশন, একটা নির্বাচনে আপনার তাদের যে গঠনতন্ত্রে যেগুলি আছে তাদের সাংবিধানিক কাঠামোতে সেগুলি দায়িত্ব পালন না করলে কি শাস্তিমূলক ব্যবস্থা হবে সেটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারি না। আপনি নিশ্চিত করেন কোনো নির্বাচন কমিশন অথবা কোনো কর্মকর্তা রিগিং করার সাহস পাবে না, কাউকে ক্ষমতায় রাখার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না। আপনি দেখেন প্রশাসন, দেখেন প্রশাসনরা এই যে যারা 2014, 2018, 2024 যারা একটা আওয়ামী লীগকে ফেসিস্ট তৈরি করেছে তাদের বিরুদ্ধে কি আপনারা 7 মাসে ব্যবস্থা গ্রহণ করতে পেরেছেন? বরং আমরা দেখি এখন কিছুটা শুরু হয়েছে। এইটার গতি যত বৃদ্ধি পাবে তখন প্রশাসনের মধ্যে একটা বার্তা যাবে যে না, আমি যদি অন্যায় করি অন্যার পানিশমেন্ট আছে। জি, আমরা একটু যেতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির জয়েন্ট চিফ অর্গানাইজার অ্যাডভোকেট আলী নাসের খান, আপনার কাছে। আপনাদের সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচনের এক ধরনের বক্তব্য রয়েছে, যেই বক্তব্য নিয়ে আবার বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে, বৃহৎ রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন নেতাদের সাম্প্রতিক বেশ কিছু বক্তব্য কিন্তু এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে সামাল দেবেন? যারা দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দেখুন, গণপরিষদ নির্বাচন এবং আমরা যেটি বলছি সেকেন্ড রিপাবলিক, এটি কিন্তু গণ অভ্যুত্থানের সময় থেকে আমরা বলেছি এবং জাতির কাছে সুস্পষ্ট। এজন্যে এই দুই ধারণা যথেষ্ট পুরনো, দেশে চর্চা হয়েছে, আমাদের দেশেও নজির রয়েছে। গণপরিষদ নির্বাচন যদি বলেন 70-এর নির্বাচনকে ঘিরে সেখানে একটি ম্যান্ডেট ছিল, পরবর্তী সময়ে তারা আবার সংসদ গঠন করে এবং সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন। তো গণপরিষদ ঘিরে আমরা বলছি যেহেতু নির্বাচনটি হবে, আমাদের যেহেতু নতুন সংবিধান প্রয়োজন বা শাসনতন্ত্র প্রয়োজন, আমরা যেটি বলছি নতুন বন্দোবস্তের জন্য আমাদের নতুন শাসনতন্ত্র প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের যে নির্বাচনী এলাকাগুলো রয়েছে সেখান থেকে আমরা জনগণ ভোট দিয়ে প্রতিনিধি গণপরিষদে পাঠাবো। তারা গণপরিষদ সদস্যরূপে যেই সংবিধান প্রণয়নের জন্য যে কমিটি থাকবে, যে উপস্থাপিত খসড়া থাকবে, তার উপর গণপরিষদ বিতর্ক হবে, তারপর ভোটাভুটির মধ্য দিয়ে আমাদের নতুন আমরা সংবিধান পাবো। এবং কেন এটি প্রয়োজন? কারণ 54 বছরের যে কালেক্টিভ ফেইলিওর আমরা দেখেছি, যে রাজনৈতিক দলগুলো যে ফেল করেছে, এবং 72 সংবিধান ঘিরে যে কথাটি আমরা বারংবার বলছি, এক ব্যক্তিকে সামনে রেখে সেই সংবিধানটি রচিত হয়েছিল। পরবর্তী সময় আমরা দেখেছি 72-75-এ রাজনৈতিক কর্মীদের নিপীড়ন এবং বাকশাল গঠন, প্রেসের ফ্রিডমকে নষ্ট করে ফেলা, পাশাপাশি বিরোধী মতকে গলা টিপে হত্যা করা। এই একদলীয় শাসনের পরে আমরা আবার দেখলাম 75 পরবর্তী সময়ে সামরিক শাসকদের উত্থান, আবার এরশাদ আমলে আমরা স্বৈরাচারী একটি রেজিম দেখলাম। তারপরে নানা গতিপথ দ্বারাই আমরা 111-কে একটি মুখ্য করে দেখছি, যে তখন আবার এই বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া চলল। সর্বশেষ 2024-এর গণ অভ্যুত্থান, একটি রক্তস্রোতের মধ্য দিয়ে আমরা রাজনৈতিকভাবে আবার দ্বিতীয়বারের মতো আমরা একটা স্বাধীনতা পেলাম, রাজনৈতিক স্বাধীনতার কথা বলছি। এই যে ধরেন সংবিধানে তো সংশোধন হতেই পারে, এটি তো ন্যায্য, এটা সব জায়গায় হচ্ছে, পরিবর্তনশীল সংবিধান যেগুলো সহজে পরিবর্তন করা যায়। কিন্তু বাংলাদেশে যেটি হয়েছে, জন আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু আমরা সেই পুরনো বা আমরা যেটাকে ফার্স্ট রিপাবলিক বলছি, আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে যে আমরা যে রিপাবলিকটি পেয়েছি, সেই রিপাবলিকে এই জনগণের আকাঙ্ক্ষাগুলো মেটাতে পারে না। বিশেষ করে নাগরিক অধিকার, মৌলিক অধিকার আমরা পাই না। প্রত্যেকটি রেজিম সেখানে পাওয়ার অফ ব্যালেন্স না থাকার কারণে যিনি শাসক ছিলেন পঞ্জীপতি করে ক্ষমতা তার নিজের কাছে রেখেছেন, পরিবারের কাছে রেখেছেন, এবং আমরা যে দেখেছি যে একটা চোরতন্ত্র, একটা লুটপাটতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে যে আমলাতন্ত্র, সে আমলাতন্ত্র কিন্তু শাসকের হাতিয়ার হিসেবে কাজ করেছে, তারা জনগণের সেবক হিসেবে কাজ করেনি। এখন আমরা দেখতে পাচ্ছি ফরমালি ফ্যাসিবাদের পতন ঘটেছে, কিন্তু আমলাতন্ত্র যে ফ্যাসিবাদ সেটি সম্পূর্ণরূপে পতন ঘটে নাই। আমরা ফ্যাসিবাদে আমলে দেখেছি আমলাতন্ত্র মানে খড়গ চালিয়েছে, রাজনীতিবিদ সহ রাজনৈতিক প্রতিষ্ঠান, আমাদের সাংবিধানিক রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সেগুলো নষ্ট করেছে। একই রূপে তারা কিন্তু এখনো ঝেঁকে বসে আছে। তো অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারংবার রাজনৈতিক দল বা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি, এখনো বলছি, যদি এই আমলাতন্ত্রের দৌরাত্ম্য ভেঙে না দেওয়া হয়,
যদি ওইখানে চেক অ্যান্ড ব্যালেন্স না আসে তাহলে কিন্তু আমরা শুধুমাত্র নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই বলি, পরিবর্তনের কথাই বলি, বিচারের কথা বলি, কোনোটাই কাজ করবে না। এবং দেখুন এই যে আজকে যে পরিস্থিতি, এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, আজকে যুগান্তরে আমরা একটা রিপোর্ট দেখলাম আজকে যে 4165-র মতো হয়রানিমূলক যে মামলা সেটি প্রত্যাহার করার জন্য আইন মন্ত্রণালয়ের সনদ বলা হয়েছে। গত 16 বছরে 40 লক্ষ ঊর্ধ্ব মামলা হয়েছে, সেখানে জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম সব বিরোধী যত মতের লোক রয়েছেন, ইভেন কি যারা ইন্ডিপেন্ডেন্টলি জার্নালিজম করেছেন, সিভিল রাইটসে অ্যাডভোকেসি করেছেন, কেউ এখান থেকে নিস্তার পায়নি। তো এখনও কিন্তু এই মামলাগুলো প্রত্যাহার হয়নি। পাশাপাশি দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে পুলিশ যেভাবে জুলাই আগস্টে গণহত্যা অংশগ্রহণ করেছে, এখনও তার বড় ধরনের কোনো সংস্কার, পোশাকটির পরিবর্তন দেখতে পাইনি। লেজে গোবরের অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে পারছে না। তার মধ্য দিয়ে হাসিনা রেনাবেলের যারা ছিল ফেসিবাদী আমলে, তার একটা রুহানি পুত্রই বলবো যে গাজীপুরের কসাইকত মেয়র জাহাঙ্গীর, তিনি কিন্তু একটা সময় বলেছেন, আমরা কয়েক সপ্তাহ আগে দেখতে পেলাম যে এই সন্ত্রাসীরা, এই গণহত্যাকারী খুনিরা যদি দিনের বেলায় প্রকাশ্যে ঘুরে বেড়াতে না পারে, এই শহরবাসী বা দেশবাসী ঘুমাতে পারবে না। তারপরে কিন্তু আমরা গাজীপুরে ছাত্রদের উপর হামলা, দেশের ছিনতাই, হঠাৎ করে চুরি ছিনতাই বেড়ে যাওয়া, এগুলো, এবং পাশাপাশি দিল্লি থেকে অনবরত হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেখতে পেয়েছি। ধানমন্ডির 32-এর ঘটনা জনক্ষোভ আমরা দেখেছি। এখনও কিন্তু আমাদের ছাত্র জনতা সহ রাজনৈতিক কর্মীরা বলছে যে হাসিনাকে ফিরিয়ে এনে দৃশ্যমান একটি বিচার করতে হবে। গণহত্যাকারীরা যদি পার পেয়ে যায়, দিল্লিতে যদি তাদের একেবারে বসবাসের পাকা বন্দোবস্ত করা হয়, পাশাপাশি শেখ পরিবারের যারা রয়েছেন যাদের হাতে অগাধ অর্থ, এমনকি যে সমস্ত ব্যুরোক্রেটরা, পুলিশের কর্তারা বিরাট পরিমাণ সম্পদ পঞ্জীভূত করে বেগমপাড়ায় রেখেছেন, তারা কিন্তু এই সামনের নির্বাচনে এগুলো লগ্নি করবেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাবেন। অতএব আমরা মোটা দাগে একটি কথা বলছি যে এই পুরনো বন্দোবস্ত রেখে নতুন বন্দোবস্তের জন্য আমাদের নতুন শাসনতন্ত্র প্রয়োজন। এজন্য আমরা গণপরিষদের মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধান চাই। পাশাপাশি আমরা বলছি যে প্রথম রিপাবলিক যেহেতু ফেল করেছে, আমরা তার প্রস্তাবনা সংবিধানে এই সেকেন্ড রিপাবলিকের কথা বলবো, যে সেকেন্ড রিপাবলিক মূলত আমার দেশের সমস্ত দল মতের মানুষ, জনগোষ্ঠীর মানুষের আশা আকাঙ্ক্ষা রিফ্লেক্ট করবে। ফরাসি দেশে কিন্তু এখন পঞ্চম রিপাবলিক চলছে। ফার্স্ট রিপাবলিকে সেখানে রাজতন্ত্র ছিল, পরে আমরা দেখতে সেখানে একটা গণতান্ত্রিক ধারা, তারপরে আবার পরিবর্তন হয়েছে। তো এই ধারণা পৃথিবীর দেশে দেশে চর্চা হয়েছে, নতুন কিছু নয়। রাজনৈতিক বোদ্ধ বা সাধারণ মানুষের কাছে এটি স্পষ্ট। আমরা মনে আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ করবার জন্য আমরা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা সেকেন্ড রিপাবলিক ঘোষণা এবং আমাদের নতুন গণপরিষদের মধ্য দিয়ে আমরা একটি শাসনতন্ত্র বা একটি সংবিধান পেলে আমাদের দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। আমাদের যে ঐতিহাসিক পরম্পরা, উপনিবেশবাদ বিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ সহ এই 24-এর যে আমাদের এই আত্মদান সার্থকতা পাবে, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। জি, অ্যাডভোকেট আলী হাসান খান, আমরা আপনার কাছে আবার ফিরবো। আমরা একটু যেতে চাই সিপিবি সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার কাছে। আপনি দুইজন আলোচকের, আপনার সহ আলোচক দুজনের বক্তব্য আপনি শুনেন। আপনার কাছে যে প্রশ্নটি নিয়ে আসতে চাই, নির্বাচন ও সংবিধানের মৌলিক সংস্কার প্রশ্নে যদি ঐক্যমত না হয়, তাহলে রাজনীতিতে আবারও বড় ধরনের বিভক্তি আসবে কিনা, 1, এবং 2, ছাত্র তরুণদের ভবিষ্যৎ রাজনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কতখানি? ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার সহ আলোচকদেরকে। আসলে এই মৌলিক সংস্কারের যে জায়গা, এটি আমাদের মধ্যে ইতিমধ্যে নির্ধারিত। অর্থাৎ কেমন নির্বাচনকালীন সরকার হলে পরে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে এবং কেমন নির্বাচন হলে পরে সেটা অংশগ্রহণমূলক হবে, এটি কিন্তু সুস্পষ্ট। ফলে এই জায়গায় জল ঘোলা করার কোনো সুযোগ নাই। নির্বাচনের বিষয়টি খুবই পরিষ্কার। বিশেষ করে অভ্যুত্থানের সময়ে আমাদের দেশের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীর যে রোল এবং পরবর্তীকালে সম্প্রতি সেনাপ্রধানের বক্তব্য থেকে বিষয়টি কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে এবং নির্বাচন কবে হবে সেই জায়গাটাও একটা আমরা নির্দেশনা আমরা সেখান থেকে পেয়েছি। অর্থাৎ দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের নিরাপত্তা রক্ষা এবং দেশের শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনাটাই এখন প্রধান লক্ষ্য। এবং দেশ যদি স্থিতিশীল না হয় এবং দেশে যদি একটা রাজনৈতিক এখতিয়ার সম্পন্ন সরকার না হয়, আপনি সংবিধান সংশোধন বলেন বা সংবিধান পুনর্লিখন বলেন আর সেকেন্ড রিপাবলিক বলেন, কোনো কিছুই আপনি করতে পারবেন না। তার জন্য দরকার একটি রাজনৈতিক এখতিয়ার সম্পন্ন সরকার। অর্থাৎ আমরা একটা জরুরি অবস্থার মধ্যে আছি, রাজনৈতিক জরুরি অবস্থা। এই জরুরি অবস্থা মিট আপ করার জন্যই আমাদের নির্বাচন দরকার। এবং আমরা জানি যে এরকম একটা ভেঙে পড়া অবস্থায় আমরা যেমন নির্বাচনটা চাই, যেমন উৎসবমুখ নির্বাচন চাই, তেমনটা হয়তো আমরা পাবো না। এটা একটা চলমান প্রক্রিয়া এবং একই সঙ্গে গণহত্যার বিচার এবং রাষ্ট্রের যে সংস্কার, রাষ্ট্র মেরামতের যে কাজ, সেটিও কিন্তু একটা চলমান প্রক্রিয়া। অর্থাৎ কোনোটাই কোনোটার প্রতিপক্ষ না। আজকে আমরা দেখতে পাচ্ছি নানান মহল থেকে একটা আরেকটার প্রতিপক্ষ করা হচ্ছে এবং যে কোনো উপায়ে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার একটা মুভ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই জায়গাটা কোনোভাবেই দেশের জন্য মঙ্গলজনক নয়। কারণ আজকে
আমরা যখন সংবিধানের কাঠামোগত ত্রুটির কথা বলবো, আমরা দেখতে পারি গবেষণা করে যে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশের সংবিধানে কাঠামোগত ত্রুটি নাই। উন্নত পাশ্চাত্যের উন্নত দেশগুলো বা আমাদের পার্শ্ববর্তী ভারতে দেখেন, সেখানেও কিন্তু সংবিধানে অনেক কাঠামোগত ত্রুটি আছে, এবং যার ফলে সেখানে সংখ্যালঘু যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু আন্দোলনের মধ্যে আছে। এবং একই রকমভাবে আমাদের দেশেও যারা ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, তাদেরও কিন্তু আজকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। ফলে এই জায়গাটা অ্যাড্রেস করতে হলে একটা রাজনৈতিক সরকার দরকার, এবং সেটি নির্বাচন ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব নয়। এবং আজকে যে কনসেপ্টগুলো আমরা রাজনৈতিক ময়দানে দেখতে পাচ্ছি, বিশেষ করে আমার সহ-আলোচক এনসিপি পার্টি, তারা তাদের দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে যে বক্তব্য জাতির সামনে হাজির করেছে, সেখানে কিন্তু কোনো অর্থনৈতিক দর্শনের জায়গাটা পরিষ্কার নয়, রাজনৈতিক দর্শনের জায়গাটা পরিষ্কার নয়, কিন্তু আছে শুধু কিছু বয়ান। কিন্তু শুধুমাত্র বয়ান দিয়ে, শুধুমাত্র ঘোষণা দিয়ে কিন্তু একটা রাজনৈতিক দল তার দীর্ঘমেয়াদী লক্ষ্যে পৌঁছাতে পারে না। তার জন্য তার একটা রাজনৈতিক অর্থনৈতিক ফিলসফি থাকতে হয়। ফ্রান্সে যে প্রথম রিপাবলিক হয়েছিল সেটার একটা রাজতন্ত্র ছিল তার ফিলসফি। তারপরে যে ফিলসফিটা এসেছে সেটি হলো সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের ফিলসফি, যেটা ফরাসি বিপ্লবের মূল কথা ছিল। সুতরাং আজকে আমাদের এই বাংলাদেশে গণঅভ্যুত্থানের মূল কথাটা কি? মূল কথাটা ছিল বৈষম্য। এখন বৈষম্যকে আপনি কিভাবে ফোকাস করবেন? বৈষম্য ফোকাসের মূল জায়গাটা হলো অর্থনৈতিক বৈষম্য, ফোকাসের মূল জায়গা হলো অধিকারের বৈষম্য। অর্থাৎ আমার দেশের একটা কারখানার শ্রমিক, একটা গ্রামের খ্যাত মজুর, সে আইনের দৃষ্টিতে, রাষ্ট্রীয় অধিকারের দৃষ্টিতে বৈষম্যের শিকার হচ্ছে কিনা। কিন্তু আমরা যে নির্বাচন ব্যবস্থায় আছি, একজন সাধারণ কৃষকের পক্ষে এই জামানতের টাকা দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে কি অংশগ্রহণ করা সম্ভব? সম্ভব না। বৈষম্যটা সেখানে। ব্যাংক থেকে ঋণ নিতে যান, ঋণ নেওয়ার ক্ষেত্রে কি একটা কৃষক বা একটা সাধারণ মানুষ বৈষম্যের শিকার হচ্ছে না? রাষ্ট্রীয় সুবিধার ক্ষেত্রে, চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে, সরকারি হাসপাতালগুলোতে আমরা বৈষম্যের শিকার হচ্ছি না? ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে, ব্যাংকের সুদ দেওয়ার ক্ষেত্রে, যারা হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেল তাদের ব্যাপারে ব্যবস্থা হচ্ছে না। কিন্তু যারা সাধারণ ঋণ গ্রহীতা তাদের উপরে দেখবেন যে অনেক কঠিন আইন। এই যে অসাম্য এবং এই যে বৈষম্য ভিত্তিক ব্যবস্থা, এইটার জন্য একটা অর্থনৈতিক দর্শন লাগবে, এবং সেই দর্শনটা হবে বৈষম্যহীন সমাজের দর্শন, যেটা এই ভূখণ্ডে বামপন্থীরা সবার আগে বলেছে। আজকে যে এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছে, এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের জন্মদাতা হলো মাওলানা হযরত মোহানি, যিনি ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। কিন্তু কমিউনিস্ট পার্টিরও দেখেন তাদের কিন্তু একটা দর্শন আছে, সেটা হলো সাম্যবাদী সমাজ, অর্থাৎ বৈষম্যহীন সমাজ। সুতরাং আজকে আমরা যদি স্পষ্ট করে এই কথাটা বলতে না পারি যে আমরা কেমন রাজনৈতিক ফিলোসফি চাই, কেমন বৈষম্যহীন সমাজ চাই, সেটা বলতে না পারলে ওই শুধুমাত্র রিপাবলিক বা শুধুমাত্র সংবিধান পুনর্লিখন, এগুলো কিন্তু বাদ কি বাদ হয়েই থাকবে, আসল কাজটি হবে না। তার মানে আপনি আসলে বলতে যাচ্ছেন যে নতুন রাজনৈতিক দল যে সংস্কার, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন নিয়ে কথা বলছেন, বক্তব্য দিচ্ছেন, এগুলো নিতান্তই তাদের রাজনৈতিক বক্তব্য না, না, এগুলা তাদের স্পিরিট, এগুলাকে আপনার ফিলোসফিক্যাল শেপ দিতে হবে, এগুলাকে আপনার কাঠামোগত রূপ দিতে হবে। রূপ দিলে পরে একটা দলের গঠনতন্ত্র যখন রচিত হবে, অর্থাৎ আপনি যখন সংবিধান তৈরি করবেন, নতুন সংবিধান, তার আগে তো দরকার যে দল সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেবে তাদের নিজস্ব দর্শন তো তারা আগে তৈরি করবে, তাদের দলের সংবিধান তো তারা আগে তৈরি করবে, এবং তাদের দলীয় প্রোগ্রাম থেকে বোঝা যাবে যে তারা কতটা সাম্যের বাংলাদেশ চায়, কতটা অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ বাংলাদেশ চায়, সেই জায়গাটা স্পষ্ট থাকতে হবে। জি, অ্যাডভোকেট হাসান তারেক, আমরা আবার আপনার কাছে ফিরবো। আমরা বিরতির আগে খুব সংক্ষেপে আরো একটি প্রশ্নের উত্তর নিব এবিএম মোশাররফ হোসেন আপনার কাছ থেকে। আপনার সহ আলোচক এনসিপির বন্ধু যে কথাটি বললেন, রাষ্ট্র পরিচালনা এবং রাজনৈতিক সংস্কৃতি নিয়ে যে অভিযোগ করলেন একটু আগে, 54 বছরের এই দলগুলো যেগুলো রয়েছে বিদ্যমান রাজনৈতিক দল, তাদের উপর আসলে কতখানি দায় আছে মনে করেন? না, আপনি একটি কথা, এখানে নাসির খান কিছু কথা বলেছে, যেমন আপনি বলেছে যে ক্ষমতার উৎস উনি খুঁজতে চেয়েছে। আমাদের সাংবিধানিক আর্টিকেল 7-এ যান আপনি, রাষ্ট্রের ক্ষমতার মালিক জনগণ, এটা কি আপনি পরিবর্তন করবেন? তাহলে মালিক কে হবে? আপনি যে সংবিধান বলছেন নূতনভাবে লিখবেন, এই জায়গাটা কি আপনি বাদ দিতে পারবেন? আজকে আমাদের রাষ্ট্রের যে 3টা অঙ্গ, এই 3টার মধ্যে যে ব্যালেন্স, এটা বাদ দিয়ে কি নতুন সংবিধান হবে? হবে না। সুতরাং সংবিধানের কোনো দোষ নাই, দোষটা হল প্র্যাকটিসের। আপনি প্র্যাকটিস কি করেছেন? আপনার আমাদের সংবিধানে স্পষ্ট বলা, 166 অনুচ্ছেদে যদি যান, যে জনগণের প্রত্যক্ষ ভোটে তার নেতা নির্বাচিত হবে, জনপ্রতিনিধি নির্বাচিত হবে। এখন তো আপনি করেন নাই, এটা আপনি ভায়োলেশন করেছেন। আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? আপনি তো নেন নাই। সুতরাং টোটাল আমরা ফল্টিটা হলো এখানে আপনার এটা প্র্যাকটিসটা আপনি কিভাবে করেন। বরং বিশ্বের যে কোনো সংবিধানের চেয়ে বাংলাদেশের সংবিধান অনেক
জনমুখী ছিল, কিন্তু আপনি দেখা যাচ্ছে শাসকরা এটাকে ব্যবহারের ক্ষেত্রে এটাকে আজকে জনবিরোধী একটা গঠনতন্ত্রে পরিণত করেছে। এখন এই জায়গাগুলি যদি আপনি রিপেয়ার করতে পারেন, তাহলে আমার মনে হয় এই সংবিধান পুনঃ চেঞ্জ করবেন। ওই যে কথাটি হাসান তারিক চৌধুরী বলেছে যে আপনি এক একটা দেশের সংবিধান এক একটা প্রেক্ষাপটে রচিত হয়েছে। যেমন ফ্রান্সের কথা যেটা বলছে, রাজতন্ত্রের পর গণতন্ত্র আসলে তো নতুন লিখতেই হবে, আবার রাজতন্ত্র চলে গেছে, আবার গণতন্ত্র আসছে। কিন্তু আমাদের দেশে কি, আমাদের দেশে গণতন্ত্র এখনো অব্যাহত আছে, কিন্তু আপনি দেখা যায় সেই গণতন্ত্রের অধিকার আপনি হরণ করেছেন। কিন্তু সংবিধানের নিয়ম যদি আপনি মেনে চলেন, সংবিধানের কাঠামোর মধ্যে যদি আপনি থাকেন, আপনাকে ফেসিস্ট হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি এই সংবিধান ভায়োলেশন করেছেন বলেই তো আজকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমাদের উচিত সংবিধানে কোন জায়গায় আমাদের দুর্বলতা আছে সেই দুর্বলতাকে চিহ্নিত করে সেগুলির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। তাহলেই আমার মনে হয় যে এই যে পুনর্লিখন অথবা এই সেকেন্ড রিপাবলিক গণপরিষদ, আর গণপরিষদ আপনি বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এখন যদি আমি আজকে বাংলাদেশে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনার যদি মানে সংখ্যাগরিষ্ঠের মতামতকে যদি আপনি মূল্য দিতে চান, তাহলে এই যে গণপরিষদ কয়টা দল চাচ্ছে বাংলাদেশে আপনি দেখেন, নিবন্ধনকৃত প্রায় 42টি রাজনৈতিক দল, 42 এখন আরো মনে বেশি বেড়েছে, হ্যাঁ 49টা হয়ে গেছে। আপনি অনলি 2টি দল শুধু গণপরিষদ চাচ্ছে, এই যে নতুন যেটা, তাও তাদের কিন্তু এখনো নিবন্ধন তারা পায়নি, আর গণ অধিকার পরিষদ নুরুল হক নুরুর দল, এছাড়া কিন্তু কেউ চাচ্ছে না। তাহলে আপনি যদি গণতন্ত্র বিশ্বাস করেন, তাহলে তো এখানে এই যুক্তিতে আপনাকে টেকে না। তাইলে হ্যাঁ, এখানে একটা চমৎকার পদ্ধতি আছে, আগামী নির্বাচন হবে, আপনি এই এজেন্ডা নিয়ে জনগণের কাছে যান যে আমাকে যদি আপনারা ভোট দেন আমি নতুন সংবিধান রচনা করব, আমাকে যদি ভোট দেন আমরা আরো আলোচনা করব, আমি গণপরিষদের ইসে যাব। আপনি জনগণ যদি আপনাকে সেই ম্যান্ডেট দেয়, তাহলে তো আপনি অটোমেটিক এটি করার মতো সেই ক্ষমতা, জনগণের মতামত নিতে হবে। এভিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং অ্যাডভোকেট আলী নাসের খান। আমরা আবার আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে আসি। দর্শক, আরআইসিএস জনতন্ত্র গণতন্ত্রে আলোচনা হচ্ছে, নির্বাচন নিয়ে সংশয়, আরো আলোচনা হবে। সময় হলো একটি বিরতির, ফিরছি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছি নির্বাচন নিয়ে সংশয়। এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে 3 জন অতিথি যুক্ত আছেন, যারা এইমাত্র স্ক্রিনের সামনে হাজির হলেন। তাদের সাথে একটু অতিথিদের পরিচয় করে দিতে চাই। আমার পাশেই রয়েছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং সিপিবির সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। তার পাশেই রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং সবশেষে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জয়েন্ট চিফ অর্গানাইজার অ্যাডভোকেট আলী নাসের খান। আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। এবার আমরা একটু অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার মাধ্যমে আলোচনা যেটি শুরু করতে চাই যে রাজনৈতিক সরকারের অধীনে সংস্কারের বাস্তবতা আসলে কতখানি মনে করেন? এটি এই কারণে জিজ্ঞাসা করা হচ্ছে যে বলছেন যে ক্ষমতায় গেলে সবাই যেসব প্রস্তাবিত সংস্কারগুলো থেকে যাবে সেগুলোকে বাস্তবায়ন করবেন, সেই প্রেক্ষিতে জুলাই অভ্যুত্থান একটা বড় রাজনৈতিক শিক্ষা সমস্ত রাজনৈতিক দলকে দিয়ে গেছে। সেটা হলো জনগণের ম্যান্ডেটের সাথে যদি কেউ বেইমানি করে তাকে এই দেশ থেকে পালিয়ে যেতে হবে। পুলিশ, বিডিআর বা আর্মি দিয়ে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না, এটা ইতিমধ্যেই প্রমাণিত। সুতরাং এই যে শিক্ষা, জনতার শক্তি থেকে যে শিক্ষা, এই শিক্ষা থেকে যদি কেউ শিক্ষা না নেয় তাকে কেউ শিক্ষা দিতে পারবে না, তাকে পালিয়ে যেতে হবে। ফলে এই শিক্ষা যেহেতু ইতিমধ্যেই আমাদের দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলের মধ্যে প্রতিষ্ঠিত, সুতরাং এটা হলো অঙ্গীকার, এটা রাজনৈতিক অঙ্গীকার যে বাংলাদেশে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে জনগণের যে সংস্কারের আকাঙ্ক্ষা জনগণের আন্দোলনের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, তরুণ সমাজের মধ্য দিয়ে প্রকাশিত, তার প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন করতেই হবে। এবং সেটি যদি না করেন তাহলে তারা জাতীয় বেইমানে পরিণত হবেন। এখন সংস্কারের হয়তো নানান টিট বিটস আছে, সংস্কারের হয়তো আদ্যপান্ত অনেক জায়গায় হয়তো কথাবার্তার ব্যতিক্রম হতে পারে, কিন্তু সংস্কারের যে মূল জায়গা একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা, সর্বক্ষেত্রে, অর্থনীতিতে, বিচারের ক্ষেত্রে, প্রশাসনে, শিক্ষা ব্যবস্থায়, সর্বত্র ধনী দরিদ্রের বৈষম্য, ধর্মীয় বৈষম্য, জাতিগত বৈষম্য, গ্রাম শহরের বৈষম্য, নারী পুরুষ বৈষম্য, এই সকল বৈষম্যকে অ্যাড্রেস করতে হবে। এবং সেটা অ্যাড্রেস করার জন্য প্রধানত লাগবে একটা বৈষম্যহীন অর্থনৈতিক নীতি এবং বৈষম্যহীন একটি সংবিধান। এবং আমাদের যে সংবিধানটি রয়েছে, এটা বিএনপি নেতা মোশাররফ ভাই খুবই যথার্থ বলেছেন যে আমাদের দেশে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং গণপরিষদের মধ্য দিয়ে যে সংবিধানটি রচিত হয়েছিল, সেই সংবিধানের মৌলিক চরিত্র ছিল গণমুখী। কিন্তু শাসকরা ক্ষমতায় টিকে থাকার জন্য বারবার সেই সংবিধানকে সংশোধন করেছে এবং এ পর্যন্ত যতগুলো সংশোধনী এসেছে প্রত্যেকটি সংশোধনী কাটাছেঁড়ার মধ্য দিয়ে
জনগণের বদলে শাসকরা ক্ষমতায় টিকে থাকার চেষ্টাটাই করেছে, এবং ক্ষমতায় টিকে থেকেছে কিভাবে? শুধুমাত্র লুটেরা ধনীদের স্বার্থ রক্ষা করে, এবং এই লুটেরারা কত লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করে নিয়ে গেছে বিগত স্বৈরাচারের শাসনকালে, আমরা সেটা দেখতে পেয়েছি। সুতরাং একই কায়দায় আবারও কোনো দল যদি দেশ চালাতে চায়, অবশ্যই সেটাকে জনগণ বরদাস্ত করবে না। ফলে আমি মনে করি, এবং বাংলাদেশের প্রত্যেকটি দেশপ্রেমিক নাগরিক মনে করে, যে আগামী দিনের বাংলাদেশ হবে সংস্কারের বাংলাদেশ, এবং সেই সংস্কার রাজনৈতিক সরকারের পক্ষে করা সম্ভব। এবং অরাজনৈতিক বা অনির্বাচিত সরকারের যে সমস্যাগুলো আমরা তো ইতিমধ্যেই টের পাচ্ছি, কারণ তাদের এখতিয়ার, তাদের যে পার্লামেন্টারি পাওয়ার, এবং আপনি দেখেন যে সব জায়গায় তাদের একটা বিরাট সীমাবদ্ধতা রয়েছে, এবং সর্বোপরি রাজনৈতিক অভিজ্ঞতার জায়গায় তাদের ঘাটতি রয়েছে। ফলে এই জায়গাটা পূরণ করতে পারে ক্রিয়াশীল রাজনৈতিক শক্তিসমূহ, এবং তারাই কিন্তু যুগে যুগে পৃথিবীর ফরাসি বিপ্লব দেখেন, রাশিয়ার বিপ্লব দেখেন, চীনের বিপ্লব দেখেন, এবং ভারতের গণপরিষদের ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান করেছিল, সেই সংবিধানটাও দেখেন রাজনৈতিকভাবেই হয়েছে এবং রাজনৈতিক শক্তির প্রভাবেই হয়েছে। কিন্তু আজকে ওই আম্বেদকরের সংবিধানকে যখন কাটাছেঁড়া করে হিন্দুত্ববাদী সংবিধান যখন করার চেষ্টা করলো, যখন সেটাকে বিপদগামী করলো, তখনই কিন্তু ভারতের সমস্যা দানা বেঁধেছে। আমাদের দেশেও যে সংবিধানটি মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সংবিধানে তো কোনো অগণতান্ত্রিক উপাদান ছিল না, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সংশোধনের মধ্য দিয়ে কি হয়েছে? মানুষের জন্য কি কিছু করা হয়েছে? কিছু করা হয়নি। শুধুমাত্র করা হয়েছে লুটপাট, শোষণ অব্যাহত রাখা এবং শাসক শ্রেণীর বারবার চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য ক্ষমতায় থাকার জন্য শাসকরা ব্যবহার করেছেন। সুতরাং আপনি সেই জায়গাটা, যেটাকে আমি বারবার বিভিন্ন জায়গায় বলি, ঈমান এবং আমলের মধ্যে একটা সাদৃশ্য থাকতে হবে, এবং সেটা যদি না থাকে সেখানেই সংকট। আমরা একটু আপনার সহযোগ বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে একটু যে বিষয়টি জানতে চাচ্ছি যে এনসিপি তো বলছে প্রয়োজনীয় সংস্কার না করে যদি নির্বাচন আয়োজন করা হয়, তাহলে অভ্যন্তর পরবর্তী সময় মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার সাথে এক ধরনের প্রতারণা করা হবে। এই যে এনসিপির অবস্থান, বিএনপির বক্তব্য কি? না, এখানে আমরা কিন্তু একটা স্পষ্টভাবে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো প্রস্তাবনাকে আমরা স্বাগত জানাই, কিন্তু আপনাকে দেখতে হবে সেটা বাস্তবতার নিরিখে কতটুকু আপনার বাস্তবায়ন করা সম্ভব। এনসিপি এখন সবেমাত্র একটা নতুন রাজনৈতিক দল। এখন আমরা যদি মনে করি, যেন আমাদের রাজনৈতিক দলের একটা ফিলোসফি আছে, দর্শন আছে। কি দর্শনটা কি? বাংলাদেশি জাতীয়তাবাদ। দর্শনটা কি? বহুদলীয় গণতন্ত্রে আমরা বিশ্বাস করি, বহু মত পথে আমরা বিশ্বাস করি। তারা কিন্তু এখনো ঠিক করতে পারে নাই তাদের দলের ফিলোসফিটা কি, তারা কোন আদর্শ নিয়ে আগামী দিনে জনগণের কাছে যাবে। তারা কিন্তু এখন জাস্ট কিছু মানে পরিবর্তনের কিছু কথা বলছে। এইটা দিয়ে কিন্তু একটা রাজনৈতিক দল চলে না। সুতরাং তাদেরকে সুনির্দিষ্টভাবে করতে হবে তাদের দলের ফিলোসফিটা কি, তারা কি করতে চায়, তারা ম্যানিফেস্টোটা কি, জনগণকে কি তারা দিতে চায়, সেগুলি পরিষ্কার করে জনগণ যদি তাদের উপর আস্থা রাখে, তাহলে তারা বলতে পারে যে ঠিক আছে, আমাদেরকে আপনারা নির্বাচিত করুন, আমরা আগামী দিনে নতুন সংবিধান রচনা করব। হ্যাঁ, জনগণ যদি আকৃষ্ট হয় ভোট দেবে। আমার মনে হয় তাদের এর বিকল্প তাদের কাছে এখনো নাই। কিন্তু 28 ফেব্রুয়ারি তো তাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেখানে তো তারা একটি সংক্ষিপ্ত ঘোষণাপত্র দিয়েছেন। সেই বিষয়ে আসলে খুব বেশি স্পষ্ট নয় বলে মনে করেন আপনারা? না, সেই ঘোষণাটা হলো একটা রাজনৈতিক বক্তব্য, টোটালি পলিটিক্যাল বক্তব্য। যেমন আমরা তো সবাই বলি যে আগামী দিনে একটা সাম্যের বাংলাদেশ গড়তে হবে, একটা ঐক্যের বাংলাদেশ গড়তে হবে, একটা সামাজিক ন্যায় বিচার একটা বাংলাদেশ করতে হবে, সবার বসবাসযোগ্য বাংলাদেশ করতে হবে। এটা তো পলিটিক্যাল, কিন্তু আপনাকে একটা দলের ম্যানিফেস্টোর মধ্যে আপনার কি আছে সেটা তাকে আমাকে দেখতে হবে। সবাই তো আপনার কথা তো, সব ধর্ম তো শান্তির কথা আছে, কিন্তু আপনি প্র্যাকটিসটা কতটুকু করেন সেটা তো হলো মুখ্য বিষয়। জি, আমরা একটু আরেকজন আপনার সহ-আলোচক যিনি রয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জয়েন্ট চিফ অর্গানাইজার অ্যাডভোকেট আলী নাসের খান, আপনি আপনার দুইজন সহ-আলোচকের কথা শুনলেন। আপনার কাছে যেটি জানতে চাই যে সব গেল 2-3 দিন ধরে বিএনপির বেশ কয়েকজন নেতার বক্তব্যে উঠে আসছে যে একটি উপলক্ষ ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা, এবং আরেকটি বক্তব্য আছে দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দেশকে নিয়ে যাওয়া ষড়যন্ত্র চলছে। এই ব্যাপারগুলোকে এনসিপি কিভাবে দেখে? দেখুন, এগুলো রাজনৈতিক অভিযোগ। আমরা এই ধরনের মুখরোচক অভিযোগ অনেক ক্ষেত্রে শুনেছি, কিন্তু আদৌ কোনো এলিমেন্ট বা কোনো উপলক্ষ দেখা দিয়েছে যে নির্বাচন পিছিয়ে যাবে বা কোনো দূরভিসন্ধি করা হয়েছে? তো বারবার আমরা নানা জায়গায় দেখতে পাচ্ছি ছাত্রদের ব্যাপারে, ছাত্ররা জনপ্রিয় না, ছাত্রদের রাজনীতির ভবিষ্যৎ কোনো সম্ভাবনা নেই। কিন্তু যখনই নির্বাচন প্রশ্নে আসে তখনই মনে হয় তরুণরা যেদিকে কথা বলবে নির্বাচন মানে থমকে যাবে। তো তরুণদের যদি এত ক্ষমতাই থেকে থাকে, তারুণ্যের যদি এত শক্তিই থেকে থাকে, বা জনগণের সাথে তরুণদের যদি সম্পর্ক এত বেশি হয়ে থাকে, তাহলে তো তরুণরা বারংবার বলেছে যে রাষ্ট্রপতির অপসারণ চাই, সেটি হয়নি।
তারপর তরুণরা বলেছে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র থাকা উচিত, সেটি আমাদের জাতীয়তাবাদী বন্ধুরা আটকে দিয়েছেন, এখন এটি মীমাংসা হয় না। তরুণরা বলেছে শুধুমাত্র নির্বাচনের জন্য এদেশে মানুষ জীবন দেয় নাই, সংস্কার প্রয়োজন, মৌলিক সংস্কার। সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা ইনিয়ে বিনিয়ে অনেক কথা শুনছি। কোনোভাবেই আমরা বলছি না যে নির্বাচন, বিচার এবং সংস্কার এগুলো পারস্পরিক সাংঘর্ষিক, বরঞ্চ আমরা বারংবার বলেছি এগুলো একসাথে চলতে পারে। কিন্তু দেখুন, একটি গণহত্যা হয়েছে দেশে, যদি এর বিচার নিশ্চিত না হয়, তারা যদি ইনডেমনিটি পায়, শেখ পরিবারের মানুষেরা ইতিমধ্যে দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা কিন্তু বহাল তবিয়তে আছে। যারা এই দেশকে লুটপাট করেছে তারা বহাল তবিয়ে আছে, তারা তো আবার ফেরত আসবে। যদি এই ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না করা হয়, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং তাদের কাছে যে পরিমাণ কালো অর্থ রয়েছে, দেখুন অবস্থাটা কি দাঁড়াবে। তারা তো আবার এখানে পুনর্বাসিত হয়ে দেশের মানুষের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করবে। ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেই আছে, তাদের হাত থেকে তো তাহলে তলোয়ার এখনো নামাই নেই। বা এদেশের মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে জুলাই আগস্টে, এবং এখনও তাদের সেই কার্যক্রম কিন্তু বন্ধ হয়নি। এজন্য অনেকগুলো শঙ্কার জায়গা রয়েছে। তরুণদের চাওয়া বা আমার দলের কথা যদি বলেন, জাতীয় নাগরিক পার্টি, আমরা কিন্তু গণমানুষের আকাঙ্ক্ষার কথা বলছি। যদি ম্যান্ডেটের কথা বলুন, ম্যান্ডেট তরুণকে দিয়েছে। কারণ নাহিদ ইসলাম যখন 3 আগস্টে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ফেসিবাদের বিলোপের কথা বললেন, জনগণ কিন্তু সেই তরুণদের আহ্বানেই নেমে এসছে। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মী গণমানুষের অবদানের কথা স্বীকার করি। কিন্তু আপনি দেখুন যে বিপ্লবের সময় বা অভ্যুত্থানের সময় এটি কিন্তু অন্যরকম। এটি কিন্তু আমাদের জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানে বলুন বা আমাদের রাজনৈতিক চর্চায় বলুন, এর গুরুত্ব কিন্তু অসম্ভব রকমের। এটা আমরা কি বলবো, যে এক ধরনের বৈধতা তৈরি করে। এটি নির্বাচন যেমন একটা বৈধতা তৈরি করে এই শক্তির, একটা গণ অভ্যুত্থান বা বিপ্লবই বৈধতা তৈরি করে। এই মানুষের যে ম্যান্ডেট, এর ভিত্তিতেই কিন্তু আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারকে দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট বা বৈধতার জায়গা হচ্ছে সংস্কার করা। যদি তারা প্রয়োজনীয় সংস্কার করতে না পারে, তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে। এমনকি তাদের ডেকে নিয়ে ভবিষ্যতে বিচারের মুখোমুখিও করা হতে পারে, যে আপনাদের সংস্কারের জন্য আমরা পাঠালাম, কিন্তু আপনারা সেটি না করে শুধুমাত্র একটা পাওয়ার শিফটিং করে আসলেন, যে আপনারা কিছুদিন থাকলেন, জাতীয় সময়ের অপচয় করলেন, সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তে চলে গেলেন, এবং যারা গণহত্যা করেছে তাদেরকে আপনি একজন ইন্ডিমিটি দিলেন, এবং এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন আপনারা কিছুই করেননি। দেখুন, আমাদের রাজনৈতিক দলের ফিলোসফির কথা এসছে, আমি এই প্রসঙ্গে বলি, আমরা কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বা গণঅভ্যুত্থানের সময় বা এখনও সুস্পষ্টভাবে বলছি যে আমরা বাংলাদেশপন্থী একটি রাজনীতির সূচনা করতে চাই। আমরা মধ্যম পন্থার একটা রাজনীতির সূচনা করতে চাই, যেটি অন্তর্ভুক্তিমূলক, সেটি এক তফসিলি সম্প্রদায়ের বা রবিদাস সম্প্রদায়ের মানুষ ইকুয়ালি যে এখানে যেমন সুযোগ পাবে, একটি ধনবান মানুষ বা মধ্যমের মানুষ কিন্তু সুযোগ পাবে। তো তারেক ভাই স্পষ্টতই বলেছেন যে আমাদের কিন্তু একটা ফিলোসফি, যে সাম্য, মানবিক মর্যাদা, যেটির কথা বলছি, এটি কিন্তু আমাদের সংবিধানের প্রস্তাবনা জুড়ে দেওয়া ছিল, কিন্তু এর কিন্তু প্রয়োগ আমরা দেখতে পাইনি। এই প্রয়োগটি ঘটাতে হলে আমরা আমাদের বলা হচ্ছে যে আমাদের কোনো আদর্শ নেই। আমরা কিন্তু ডেমোক্রেটিক ভ্যালুজের কথা বারংবার বলেছি, যে আমরা ওই চেতনা ব্যবসা আমরা করতে চাই না, কিন্তু বাংলাদেশি ভ্যালুজ, বাংলাদেশি মূল্যবোধ। আমি শেষ করছি। দেখুন, যে মূল্যবোধগুলো যদি আপনি ডেমোক্রেটিক মূল্য, যদি আমাদের এখানে অ্যাকাউন্টেবিলিটি থাকে, যদি রুল অফ থাকে, অ্যাক্সেস টু জাস্টিস যদি এনশিওর করা যায়, জিরো করাপশন যদি নিশ্চিত করা যায়, এগুলোর ভিত্তিতে একটি বাংলাদেশপন্থী আধিপত্যবাদ বিরোধী যদি রাজনীতি আমরা এখানে সূচনা করতে পারি, এদেশে মানুষ মুক্তি পাবে। জি, আমরা একটু বিরোধী থেকে আসি, আমরা আবার আলোচনা করব। দর্শক, আরআইসি লিস্টে জনতন্ত্র গণতন্ত্রে আলোচনা হচ্ছে, নির্বাচন নিয়ে সংশয় বিষয়ে বিরতিতে যাচ্ছি, ফিরে আরো আলোচনা করব, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ, আরআইসি লিস্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে সংশয়। এই বিষয়ে আমরা খুব দ্রুত আলোচনায় ফিরে যেতে চাই। জাতীয় নাগরিক পার্টির জয়েন্ট চিফ অর্গানাইজার অ্যাডভোকেট আলী নাসির খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই এই পর্বের আলোচনা। সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যে অবস্থান, গতি এবং প্রচেষ্টা থাকা দরকার, সেগুলো কিভাবে বিচার করছেন গেল 7 মাসের যে কর্ম চলছে সেই দৃষ্টিকোণ থেকে? দেখুন, আমি একটা ছোট নোক্তা ধরে বলি, আমাদের যে আমি বলবো যে এই সংবিধানটি সঠিকভাবে কাজ করছে না। তারপরেও ৭৭ অনুচ্ছেদে ন্যায়পালের একটা বিধান রয়েছে, যে সংসদ চাইলে আইন করে একজন ন্যায়পাল নিয়োগ করতে পারবে, যিনি বিধিবদ্ধ সংস্থা, সরকারি কর্মচারী বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর তিনি এগুলোর ব্যাপারে দেখভাল করতে পারবেন, একটি রিপোর্ট সংসদে উপস্থাপন করবেন, এবং এর ভিত্তিতে একটা ব্যবস্থা নেওয়া সম্ভব। তার মানে একটা ট্রান্সপারেন্সি আনা, মানে আমাদের দেশে যে করাপশন, এই করাপশনকে ফ্রি করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা একটা এন্টি কারাপশন কমিশন দেখতে পাই, আমরা যেটিকে আমরা খুব দুদক হিসেবে চিনি, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এই দুর্নীতি দমন কমিশন গত এই সময়গুলোতে কি করেছে? আমরা তাদের কোনো কার্যক্রম দেখতে পাইনি। মানে
যারপনায় হতাশ করেছে প্রত্যেকটি সময়ে। তো তরুণদের বা এই 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 আমাদের এই বাংলাদেশপন্থী মানুষের বা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এটি কিন্তু আকাঙ্ক্ষা যে আমার দেশের সম্পদ বাইরে পাচার হবে না, আমার যেই ট্যাক্সের টাকা, যে করের টাকা, সেটি আমার বিরুদ্ধে ব্যবহৃত হবে না, সেই করের টাকায় বুলেট কিনে আমার সন্তানকে হত্যা করা হবে না, এবং আমার দেশের এই সম্পদের সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের দেশে কর্মসংস্থান তৈরি হবে। আমি যাতে আরবান এরিয়াতে বা আমি যদি গ্রামে থাকি, আমার যে বেসিক অ্যামিনিটিসগুলো দরকার সেগুলো মেটাবে। মানুষের চাওয়া খুবই সিম্পল, সে ঘর থেকে বেরোতে চায়, কর্মস্থলে নিরাপদে যেতে চায়, এবং দিন শেষে খুব স্বস্তি নিয়ে ঘরে ফিরতে চায়, এবং তার দিন শেষে কিছু সঞ্চয় থাকবে, বৃদ্ধ বয়সে সেটি ব্যয় করতে চায়। তো এই আকাঙ্ক্ষাগুলো কিন্তু 24 গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসে এক জায়গায় মিলিত হয়েছে। তো আমরা গত 7 মাসে দেখেছি একটু কচ্ছপ গতির, ধীর গতির। আমরা রাজনৈতিক দলগুলোকে কালেকটিভলি দোষারোপ করতে চাই না, অন্তর্বর্তীকালীন সরকারেরও পারফরমেন্সের অনেক ক্ষেত্রে ঘাটতি রয়েছে, আমরা কম্পিটেন্ট লোক দেখতে চাই না, কিন্তু তারা যেটা উদ্যোগ গ্রহণ করেছেন, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে এবং জাতীয় ঐক্যমত্যের কমিশনও হয়েছে। তো আমাদের খুব পজিটিভ দিক হচ্ছে রাজনৈতিক দলগুলো মৌলিক সংস্কারের ব্যাপারে তাদের মতামত দিয়েছে, এবং সেটি তো ওয়েবসাইটে প্রকাশিত করা হবে, মানুষজন জানবে। আমরা আশা করছি সংস্কারটি হবে, তবে নানান ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকার সেগুলোতে মনোযোগ না দিয়ে তাদের কাজগুলো সত্যিকার যত দ্রুততম সময়ে শেষ করতে পারবেন, এটা জাতীয় নির্বাচন দিতে পারবেন। এর আগে আমরা বলছি যে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একসাথে অনুষ্ঠিত হওয়া সম্ভব, সেই দাবি কিন্তু আমরা জানিয়েছি। এর ভিত্তিতে মনে হয় যে এই সংস্কারের জন্য তো অপরিসীম সময় দেওয়া হয়নি, এটা লিমিটেড সময়। সেটি আমরা শুনেছি যে প্রধান উপদেষ্টার কাছ থেকে যে ডিসেম্বরে ইলেকশন হতে পারে, তার জন্য যদি পরবর্তী আরও 6 মাস সময় প্রয়োজন হয়, সেটি হয়তো বা রাজনৈতিক যে দলগুলো আছে তাদের ঐক্যমতের ভিত্তিতে সেটি বর্ধিত হতে পারে, কিন্তু এটি কোনোভাবে আনলিমিটেড নয়। এখন আমরা মনে করছি যত দ্রুততম সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে এই প্রক্রিয়াগুলো শেষ করে, প্রাথমিক আপনার সংস্কারগুলো শেষ করে রাজনৈতিক দলগুলোর উপর তারপরে আপনার দায় বর্তাবে। ভবিষ্যতে যারা পার্লামেন্টে যাবেন তারা মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে সংস্কারগুলো করবেন, সেটি মূলত আলটিমেটলি আমাদের রাজনৈতিক যে নতুন বন্দোবস্ত সেটি রচিত করবে। কিন্তু একটি জিনিস আমি শেষ করছি, আমাদের রাজনৈতিক দলগুলো থেকে কিন্তু কমিটমেন্ট প্রয়োজন। জনগণের সংশয়ের জায়গা এটি যে আমরা 90-এর গণ আন্দোলনের পরেও দেখেছি, স্বৈরাচারের পতনের পরেও দেখেছি যে দীর্ঘ দফা দেওয়া হয়েছে, কিন্তু কোনো সংস্কার হয় নাই। ভীতির জায়গাটা রাজনৈতিক দলগুলো, ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো যদি ক্ষমতায় আসে, সেই মৌলিক সংস্কারগুলো তারা করবে কিনা। যদি আমরা এই আস্থার জায়গাটা তৈরি করতে পারি, তাহলে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজের গতি আরও বাড়বে, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপারে আরও বেশি আশাবাদী হতে পারবো। ধন্যবাদ অ্যাডভোকেট আলী নাসের খান। আমরা একটু যেতে চাই খুব দ্রুত অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সিপিবি সম্পাদক, আপনার কাছে। বিএনপি চায় নির্বাচন মধ্য দিয়ে একটি সংবিধানের সংশোধন, জাতীয় নাগরিক পার্টি চায় গণপরিষদের নির্বাচনের মাধ্যমে সংবিধানের নতুন চেহারা। খুব ঘোলাটে পরিস্থিতি অপেক্ষা করছে কি দেশের জন্য? না, এরকম বিতর্ক বা এরকম পরস্পর বিরোধী শর্ত থাকলে তো ঘোলাটে হবেই, এবং ইতিমধ্যেই তো আমাদের দেশে অনেক নেতারাই গৃহযুদ্ধের আলামতের কথা পত্রপত্রিকায় প্রকাশ করেছেন। তো আমরা তো এই অভ্যুত্থান, এই বিপ্লব, এই যাই বলুক না কেন, আমাদের দেশে মানুষ তো একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই এই সংগ্রামটা করেছে। এবং আমাদের লক্ষ্যটা কি ছিল? আমাদের লক্ষ্যটা ছিল রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনা। সেই সংস্কৃতিটা শুধুমাত্র সংবিধানের একটা ভলিউম দিয়েই কিন্তু বা সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েই কিন্তু রাজনৈতিক সংস্কৃতির সংস্কারটা আসবে না। রাজনৈতিক সংস্কৃতিতে যদি ব্যক্তি পূজা থাকে, রাজনৈতিক সংস্কৃতিতে যদি দম্ভের প্র্যাকটিস থাকে, যে দম্ভের আমরা চূড়ান্ত সীমা আমরা দেখেছি, ক্ষমতার দম্ভ, আমরা যদি দেখি মেধার বদলে দলীয়করণ, আমরা যদি দেখি নেতা নেত্রীদের জীবনযাত্রার মান যদি প্রশ্নবিদ্ধ হয়, আমরা যদি দেখি যে দেশপ্রেমের হীনতা, আমরা যদি দেখি আত্মত্যাগের অভাব, এই জায়গাগুলো আপনি কিভাবে সংস্কার করবেন? এটা তো একটা নিজস্ব দলের কালচারের ব্যাপার, এবং এটা দলীয় সংস্কৃতির পরিবর্তনের ব্যাপার, মানসিকতার ব্যাপার। এই যে মন সংস্কার, এটা তো আপনি সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট দিয়ে করতে পারবেন না। যে নৈতিকতার যে সংকট, মূল্যবোধের যে সংকট, এই জায়গাটা একটা জাতি গঠন বা একটা দেশপ্রেমের জায়গা তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা অনেকেই কথামালার রাজনীতি করছি, আমরা দায়িত্বশীলতার যে রাজনীতি, দেশপ্রেমের যে রাজনীতি, সেই জায়গাটাকে আমরা আনতে পারছি না। যে কারণে নির্বাচন নিয়ে এত জলঘোলা হচ্ছে, যে কারণে আমরা রাজনৈতিক এখতিয়ার সম্পন্ন যে সরকার, যে কিনা দেশটাকে সামনের দিকে নিয়ে যাবে, সেটা যেই হোক, আজকে যদি জনগণ ম্যান্ডেট দিয়ে এনসিপি কে ক্ষমতায় নিয়ে আসে, কি প্রবলেম? জনগণের ম্যান্ডেট।
তো সেইটার প্রতি তো আস্থা থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে পরে এইরকম ঘন্টার পর ঘন্টা বিতর্ক করা যাবে, আমরা আমাদের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেই জায়গায় পৌঁছাতে পারবো। জি, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনাকে ধন্যবাদ। একদম শেষ প্রশ্ন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আপনার প্রতি, আপনি শেষ করবেন এই বক্তব্য দিয়ে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে ন্যূনতম ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ করার সম্ভাবনা কতখানি, যে পরিস্থিতি চলছে এবং যে ইতিহাস আমরা পেরিয়ে আসলাম 54 বছরের? না, এটা অবশ্যই করা সম্ভব। কারণ আপনি দেখেন এই রাজনৈতিক দল এবার কিন্তু একটা জায়গায় আপনাকে বাহবা দিতে হবে, রাজনৈতিক দলগুলিকে সংস্কার সবাই চাচ্ছে। একটা দল আপনি পাবেন না যারা বলবে যে আমরা সংস্কার চাই না, তাইলে আপনার ঐক্যমত হতে তো কোনো সংকট নাই। বরং আপনাকে এখন দরকার উদ্যোগটা নেওয়া। এই যে আপনার আমাদের কমিশনগুলি হলো, এতদিন বসে তাদের কাজটা কি এখন? বরং এবার সবচেয়ে বড় সুবিধাটা হয়েছে এটা, দেখবেন যে রাজনৈতিক দলগুলি নিজেদের স্ব-উদ্যোগে কিন্তু তারা এই সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। আমাদের দল যদি আপনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা যদি মনে করেন, আমরা নির্বাচন কমিশন সংস্কারের জন্য আলাদা লিখিত প্রস্তাব দিয়েছি, আমরা প্রশাসন সংস্কারের জন্য প্রস্তাব দিয়েছি, বিচার বিভাগ, সব প্রত্যেকটি ব্যাপারে আমরা আলাদা আলাদা পেপার করে আমরা জমা দিয়েছি। সুতরাং আপনি দেখেন যে আপনি কি এই সংস্কার কমিশন কি প্রস্তাবটা করেছে, রাজনৈতিক দলগুলি করেছে। আপনি একটা করেন, ঐক্যমত দরকার। আপনি দেখেন কোন জায়গাটা আপনার মিলে যাচ্ছে, ওকে আপনি সেটা এক জায়গায় রাখেন। কোনটা আপনার আংশিক মিলে যাচ্ছে এক জায়গায় রাখেন, আর কোনটা মেলে নাই আলাদা রাখেন। রেখে যেটা হয়ে গেছে ওকে, এটা আমার সংস্কার, তার আলোচনার দরকার নেই। বাকিটা আপনি যেটা আংশিক সেটাকে আপনি আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছেন। আর যদি যে কথাটি নাসির খান বলেছে, এটা তো হওয়া উচিতই আমি মনে করি, যে আমরা আপাতত কি সংস্কার করতে পারছি, বাকি সংস্কার আমরা ভবিষ্যতে করব। রাজনৈতিক দলগুলি এই কমিটমেন্টটা দরকার এবার। জি। আর আমি আরেকটু যে কথাটা বলা হচ্ছে, হাসান তারিক চৌধুরী সাহেব যেটা বলেছে, আমার মনে হয় এবার কোনো রাজনৈতিক দল পিছনে হাঁটার কোনো উপায় নেই। কারণ আপনি দেখবেন ইতিমধ্যে, যেমন আমরা বিএনপির পক্ষ থেকে 31 দফা রাষ্ট্র মেরামতে, তা আমাকে তো জনগণের কাছে তো আমি ওয়াদা করছি যে আমাকে যদি তুমি রাষ্ট্রীয় ক্ষমতায় সুযোগ দাও, আমি তো এই কাজগুলি করব। সুতরাং আমাকে এই জায়গা থেকে তো পিছনে হটে যাওয়ার আমার কোনো সুযোগই নেই। সুতরাং এখানে কিন্তু মাঠটা তৈরি আছে। এখন এই মাঠে আপনি কি ধরনের খেলা খেলবেন, এটা হলো যারা সেটি পরিচালক, তাদের ব্যাপার। জি, এবিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং অ্যাডভোকেট আলী নাসির খান, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের গণতন্ত্র অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নতুন বন্দোবস্ত ও নতুন বাংলাদেশের জন্য জনগণমুখী রাজনৈতিক ঐক্য প্রয়োজন, যার মধ্য দিয়ে সত্যিকারের কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। রাজনৈতিক দলগুলো হাঁটুক সে পথে, এমন প্রত্যাশা রেখে শেষ করছি আজকের RICL জনতন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।